তানভীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে, সেই খুশিতে খাওয়াচ্ছি। আরও আগেই খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল, অবশ্যই ওইখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, এর জন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করল, তাহলে মেঘকেও নিয়ে আসতেন? তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করল। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানভীর, যদি বন্যার কিছু বুঝে ফেলে। যেই কথা সেই কাজ, বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিনের কোচিনের ঘটনা তো তুমি নিশ্চয় শুনেছ। আসলে ওই ঘটনার পর থেকে বুনু একটু চিন্তিত। এই অবস্থায় এইদিকে আসলে যদি ভয় পায়, তাই ভাই না করছে, আর কিছু না। অবশ্যই ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেক দিন ধরে মিমার আদি খুব করে ধরেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারিনি, এখন আর না নিয়ে গেলে বাসা ঝামেলা হয়ে যাবে। বনা মৃদু হাসল, বাসা ঝামেলা ভয়ে ভাই বোনদের ঘুরতে নিয়ে যাবে? তানভীর যে কোনো কিছুকে ভয় পায়, এটা শুনে বন্যা হাসি পাচ্ছে। বন্যা অপরূপ হাসি দেখে তানভীরও হেসে ফেলল। তানভীরের উচ্চতা 5 ফিট 9, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্য অধিকারী, বলতে গেলে কিছুটা গুলুমুলু টাইপের। তানভীরের দাড়িও আবিরের মতো ছোট করে কাটা, ফুল হাতা টি শার্ট কোনু পর্যন্ত উঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গোছানো চুলগুলো আগোছালো হয়ে গেছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতে খুব মুডি মনে হলো, হাস্য উজ্জ্বল মুখ দেখলে মনে হয় না এই মানুষটা এত রাগী। দুজনই খাবার শেষ করলো, তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছেন তানভীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধ্যাবেলায় সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতেই ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেই দিন না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবিরের সাথে কথা বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিহা খান হুট করে এসে মেঘের পাশে বসলো। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু? মালিহা খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলো, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়ায়, কি যেন নাম? মেঘ ভুরু কুচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? মালিয়া খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বলল, জান্নাত মেয়েটা তোর কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে, খুব ঠান্ডা, মন মানসিকতা ভালোই মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে, আবির তো বিয়ের বয়স হয়ে গেছে, জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপর অবস্থিত ছাদটা আকস্মাৎ মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যেই মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকে বউ করার কথা বলছে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মেঘ ঢুক গেলে নিজেকেই স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু চাইলে কি সব কিছু লুকানো সম্ভব? যেই মানুষটার জন্য বুকের ভিতর এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনে, তাও অন্য মেয়ের সাথে। মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বুঝাবে 3 মাসের আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কি না? পছন্দ না থাকলে ভাবছি আবিরা তোর বড় আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো। কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেছে। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেলেন। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়াতে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথা শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই।
মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপু আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাত উষ্ঠদয় আরও বেশি প্রশস্ত হলো। শান্তস্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগেই জান্নাতের ফোনে কল আসছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টদশীর মনের ভিতরে তোলপাড় চলছে। বড় আম্মুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, সব কিছু আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া, আর জান্নাত আপুর পছন্দের মানুষের কাছে জানতে পারা, সব কিছু যদি এক সুতায় গাঁথা হয় তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। দু ফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘের হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখে শক্ত কণ্ঠে নিজেকে শাসালো, একদম কাঁদবি না। যে মানুষটা কোনো দিনই তৈরি হবে না তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি, সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসায় ফেরার পর থেকে ছাদে ছিল, রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই সে এসবের কিছুই জানে না। শুক্রবারে সকাল থেকে মেঘের কোনো হদিস নেই। তানবীর পর্যন্ত ডেকে আসছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠে 12টার দিকে শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাইবা বড় আব্বুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে, বাকিরাও খেতে বসেছে। হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বলেন, মেজো আপা, মেঘ তো এখনও খেতে আসলো না। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানবীরের দিকে তাকিয়ে ইশারায় দিল। তানবীর সঙ্গে সঙ্গে উঠে গেল, মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে গেছে, চুলগুলো এখনও ভেজা, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে, চুল থেকে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে। কিন্তু আবির মেঘের বিপরীতে বসা, স্পষ্ট মেঘের চোখ নাক মুখ দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে, ভেবেই পাচ্ছে না হলো কি, কিন্তু মেঘ ভুল করেও একবারও মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন, কঠিন স্বরে বলেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততটা বাড়ছে। যা যা চাইতেছো সবই তোমাকে দেওয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে এত অবহেলা। শুনলাম ইদানিং কোচিংয়ে এত যাচ্ছ না। অবশ্য যাবে বা কীভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিক মতো পড়াশোনা করো। আবির খাওয়া দাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাতে টেবিলের নিচে তানবীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগে উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা পর তানবীর মিমকে আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। 2 ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হয়ে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকে রেডি হয়ে সোফায় বসে আছে। শুক্রবার মানে আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুল সুগন্ধ যুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা নতুন ডিজাইনের ঘড়ি। চুলগুলো সুন্দর করে স্টাইল করেছে, যদিও হেলমেট পরলে চুল আগোছালোই হবে। আবির সোফায় বসে ফোন চাপতেছিল। তানবীর পরনে পাঞ্জাবি আর লুঙ্গি, নামাজ থেকে এসে লুঙ্গি পরছিল, এখনও তাই পরেন। প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বুনু তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানবীর ডুব গিলে ছোট করে বল, আচ্ছা আমি রাজি করাচ্ছি। আবির দ্রুত দৌড়ে দিল বোনের রুমের দিকে। মেঘকে বোঝাচ্ছে, কিন্তু মেঘ কোনো কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানবীর আবার নিচে আসছে। আবিরকে কিছু বলার আগে আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে। 4-5 বার উপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বসা থেকে বাহিরে বাইকে বসে আছে।
তানবীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানবীর আবির কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বুনুকে রাজি করিয়ে এনেছি ঠিকই, কিন্তু তার সত্ত্বেও যে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানবীর মনে মনে বলছে, আল্লাহ তুমি আমায় উদ্ধার করো। দুদিকে আগ্নেয়গিরি, মাঝখানে আমি অসহায় এক বালতি পানি। কি করে সামলাবো এই দুই পাগলকে? তানবীর বাধ্য হয়ে মেয়েকে বুঝাতে গেল। মেঘ মাত্রাতিরিক্ত রেগে আছে। আজ তানবীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছেই তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানবীর আবিরের দিকে তাকাতেই দেখলো আবির রাগে ফুঁসছে। তানবীর বিড়বিড় করে বলো, কি মুসিবতে পড়লাম আমি? কোনো কিছুতে যখন বোনকে মানাতে পারছি না, তখন তানবীর বলে উঠল, দেখ বুনু, ভাইয়ার বাইকে একজনে বসতে পারবে, দুজন বসে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে দুজন বসা গেল, দুজন মেয়ে বসা যাবে না। মি জীবনে প্রথম বাইকে উঠবে, তোরা দুজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলিস। তাই বলছি তুই ভাইয়ার সাথে যা। মেঘের এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলো, আমি এসব জানি না, আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো, আমি যাব না। তানবীর আটকে উঠে বলো, না তুই যাবি প্লিজ, এটা লাস্ট টাইম। এরপর থেকে আমি তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ের সাথে চলে যা। এই কথা বলে তো ফেলেছে, কিন্তু ঘুরে ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কারণ এই কথা শুনে নিশ্চয় ভাবে আবিরের রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণ চোখে চোখ রাখার সক্ষমতা তানবীরের নেই। সে তো বোনকে বোঝানোর জন্য এই কথা বলেছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানবীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসলো। বোনকে সামলাতে পারছে, এতে শুক্রিয়া। মেঘ আবিরের পিছনে বসে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখেছে। আবির উচ্চস্বরে বলে উঠল, তানবীর তোর বোন রে বল ধরে বসতে, না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠে হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাঁধে চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসলো। আবির হেলমেট আড়ালে মৃদু হাসলো, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানবীর বিড়বিড় করে বলো, আহারে আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমি মইরা যাবা। তানবীরের যথারীতি মেঘ আর আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খাইয়েছে, নাগরদোলায় উঠিয়েছে, অথচ মেঘের মুখে হাসি ছিটে ফোটাও নেই। সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ দিয়ে আবির থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়। সে তো কখনোই চায় না যে তার অষ্টদোষী এভাবে মুখ গোমড়া করে থাকুক। মিম, আদি আর তানবীরের বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির লাইট থামিয়ে হেলমেট খুলে রাখলো, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আচমকা এমন প্রশ্ন মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস নেই মেঘের। সামান্য এক প্রশ্নে সে থাপ্পড় খেয়েছিল। আজ সে যদি বিয়ের কথা বলে, তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে চলে যাবে। এসব ভেবেই মেঘের শরীর কাঁপছে। আবির পুনরায় প্রশ্ন করলো, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢুক গিলে আস্তে করে বলল, না ঠিক আছি। আবির শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নড়ালো। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশোনা করা, শুধু তাই কর, আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বললো, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স না পাস, তাতেও কেউ তোকে কিছু বলবে না, সেটা আমি দেখব, কিন্তু নিজেকে যাচাই করার আগে ভেঙে পড়বি না। মেঘের মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালে একপাশে পড়েছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখে আবির এক আঙুল মেঘের চিবুক উঠালো। আলোয় জলজল করে উঠল অষ্টদশী চাঁদের ন্যায় মুখ বিবর।
আচমকা আবির ভাইয়ের আঙুলে ছোঁয়াতে মেঘ দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখে দিক তাকালো মেঘ। বুক জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসছে, চাইছে। মনে হয় কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচাইতে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজেই হেরে যে আর মেয়ে নয়। এই কথা শুনে মাত্র মেঘের মনে হচ্ছে মস্তিষ্ক নিউরনরা দিক বিদিক ছুটছে। মনে একটা কথায় বারবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছে, এটা ভাবতেই মেঘের সকল মন খারাপ এক মুহূর্তে পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখে অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসল। মেঘের দিকে তাকিয়ে থাকতে পুনরায় ধীর কণ্ঠে বলল, দিস ইজ মাই স্পারো, আই অলওয়েজ ওয়েন্ট টু সি ইউ লাইক দিস। মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই যে এই মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ, সামনে আসলে কোনো অভিযোগ আর অভিমান পালিয়ে যায়। এত এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে? উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন, আর জান্নাত আপুও যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুবই শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই যে এই মানুষটাকে ছোট ছোট কথাগুলো আমার সব রাগ গলে পানি হয়ে যায়। আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খাবো। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখনও কি ওনার প্রতি আমার এরকম টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখন শুধু স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছু তার মাথায় ঢুকছে না। সে ভাবছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকে মেঘের মন খারাপ আর বাকি পড়াশোনা নিয়ে। কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যে জান্নাত, এটা আবির বুঝতেই পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একেবারে যেন কান্না থামাতেও বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছু বলছে না। এতক্ষণে তো অন্তপক্ষে 4-5টা ধমক আর 2-1টা থাপ্পড়ে খেয়ে ফেলতো। তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতেই আবিরের হাসি মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই ব্যাটায় কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আরও খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাসছেন কেন? আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল, কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তাই। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবী থেকেও সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারছিলাম না। মেঘ আতকে উঠে প্রশ্ন করলো, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা, ওটা থেকেও তোকে সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনিতে অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দুহাতে আবিরের খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি, আর কোনো কিছুর ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে, এজন্য ইচ্ছে করে মেঘকে খোঁচায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়ে হাত সরিয়ে দিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্ট সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না। আবিরের ইচ্ছে করে মেঘকে দু হাতে ঝাপটে ধরে, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করল, এই যে তুই হুট করে মরার কান্না জুড়ে দেস, আমার হুট করেই পাগলের মতো হাসতে থাকি। তোর এমন আচরণে মানুষ ভাবে তুই শেওড়া পাড়ায় থাকিস। মেঘ এখনও দু হাতের শার্ট খামচে ধরে আছে। ভেজা কণ্ঠে বলল, এইসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল, কাঁদছিলি কেন? তোকে কে কি বলেছে যে তুই এভাবে কাঁদছিস? এত আবেগ দিয়ে জীবন চলবে না মেঘ।
কে কি বলবো, কে কি করলো, কে কোথায় চান্স পেলো, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবন কোনোদিন উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট্ট করে ধমক দিল, তাকা এদিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখে দিকে তাকালো। আবির ঢুক গিলে শক্ত কণ্ঠে বলো, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে, তাদের কথা তুই কেঁদেছিস মানে তারা জিততে গেল। এত সহজে অন্যকে জিতিয়ে দেওয়া ঠিক হবে না। একটু থেমে পুনরায় বলো, জীবনে যাই হয়ে যাক, তবু নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখনও অনেক সত্য মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি এমন সত্য? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তো আর না জানলেও চলবে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবারে অফিস থেকে ফিরে এসে আবির সোফায় বসে আছেন। কিছুক্ষণের মধ্যে জান্নাত বাসায় ঢুকছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো নিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সেটা সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখলো। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলো, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমায় একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভিতরে প্রশ্নরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করেছে। আবির ভাই দেখবে এসবের মানে কি, ওনাদের মধ্যে সম্পর্কটা থাকলে তো এসব বলতেন না। আবার কলও দিতে বলেছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনাকোচিনের কয়েকটা প্রশ্ন নিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার ওপর সময় লাগছে। ড্রাইভার আর তানবীরকে পাঠিয়েছে জান্নাতের বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে 2 মিনিটের মধ্যে। আবিরও খেতে আসছে। বাড়ির সবাই খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করে মেঘের জন্য ওয়েট করছিল। এই যে সে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্য ওয়েট করছিল। দুজনই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিহা খান তানবীরের চেয়ারে টেনে আবিরের পাশে বসলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই জবাব দিল, বলো শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালো বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছে। আজকে জান্নাত আপুর যাওয়ার সময় মেঘ দেখছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখানোর মতো পরখ করছিল। মালিয়া খান শীতল কণ্ঠে বলা শুরু করলো, আর কিছুদিন পর তোর 25 বছর হতে চলো। তুই যেহেতু এখন ব্যবসা করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী, আর তুই যাওয়াতে নাকি ব্যবসা অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি যেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করেছিলাম, মেয়েটাকে আমার ভালো লেগেছে, তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক আবির মায়ের উপর সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না, ঘরে 2-1 জন এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দিবে। তার মানে এই কারণে মেঘ সেই দিন এত কান্না করেছিল, আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলে সামনের বিয়ে, অবশ্যই রাজি হবেই না বা কেন, উনিও তো। এইটুকু ভেবে মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবিরের মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে আকস্মাৎ বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কি সব ভাবছো? তাছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কথা বলবা না। এইটুকু বলে আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। এসব আজইরা চিন্তা মাথায় ঢুকাবি না। অ্যাডমিশন টেস্টে চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত পড়াতে আসে, টানা 3 ঘন্টা পরীক্ষা নেয়, বোঝানোর শেষে বাসায় ফেরে। অন্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে 12টা 30-এর দিকে শুয়েছে। আবির এখনও ফিরেনি। মেঘে এবার আবিরের রুমে ঘুরেও আসছে, আরও 20 মিনিট অপেক্ষা করছে। আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনের
সেভ করা আবিরের নাম্বারটা বের করে। কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে। অষ্টদশীর হৃদয় কম্পন তীব্র হতে শুরু করছে। কল রিং হচ্ছে, কয়েক মুহূর্তে রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেঘ কাঁপা কাঁপা গলায় সালাম দিল। একই সময় ওপাশ থেকে একটা মেলি কণ্ঠ স্বর ভেসে আসছে, সালাম। আর ওপাশের মেলি কণ্ঠ বলা কথাটা একসাথে হয়। মেঘ কথাটা বুঝতে পারেনি। আবির উচ্চস্বরে তাকে বলে উঠল, স্টপ। সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ঘুমাসনি এখন? আবিরের স্টপ শুনে মেঘ এখনও স্টপ হয়ে আছে। কোন মেয়ে? কি বলছে? আবির ভাই এখন কোথায়? কিছু ভেবে পাচ্ছে না। কিছুটা ভেবে চিনতে মেঘ প্রশ্ন করল, আপনি এখন কোথায়? বাসায় এখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করল, কোথায় আছেন? আবির রাশভারী কণ্ঠে উত্তর দিল, একটা কাজে আছি। তানবীর আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ খুশি হয়েও হতে পারল না। মেঘের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গেছে। তানবীরের সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না, কারণ তানবীর আপন ভাই হওয়ার সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শুধালো, ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল, না, একটু দূরে। কথা বলবি? ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, এমনিতে। আসছেন না যে অপেক্ষা করতেছিস? আবির ঠান্ডা কণ্ঠে বলল, অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসব। মেঘ আস্তে করে বলল, টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আচ্ছা আসতেছি। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানবীর বাসায় ফিরেছে। তানবীর আগে আগে বাসায় ঢুকে পড়ল। আবির নিচে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। মেঘ ব্যালকনিতে থেকে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে। ঠোঁটে তার মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতি এই আমার হৃদয় বসন্ত জাগাতে সক্ষম। উনি কবে বুঝবেন এটা? মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে। কখন আবির বাসায় ঢুকেছে অষ্টদশীর সেই খেয়াল নেই। আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে যেই না ব্যালকনির দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে। কেমিস্ট্রি বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই। আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে। লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেছে। পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে ভাই লেখা, আর কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতা অংশ, গানের লাইনে এইসব লেখা। এইসব দেখে আবিরের মাথা রক্ত উঠে গেছে। খাতা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে ব্যালকনিতে পা বাড়াতে বাড়াতে চিৎকার দিয়ে উঠে বলল, এই মেয়ে, সমস্যা কি তোর? আচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে ওঠে মেঘ। আবিরের রাগান্বিত মুখ বিবর দেখে ভয়ে দুবার পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলেন, কোনো সমস্যা নেই। আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল, তুই কি পড়াশোনা করবি নাকি করবি না? মেঘের মাথায় কিছুই ঢুকছে না। আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কী সম্পর্ক? জান্নাত আপুর নেওয়া পরীক্ষা তো ভালোই মার্কস, তাহলে আবির ভাই এমন কেন করছেন? মেঘ ঢোক গিলে ছোট করে বলল, করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোক দেখানোর পড়াশোনা করার কোনো দরকার নেই। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং। যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটো ভেঙে ঘরে বসিয়ে রাখবো। পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পেতে হবে, আর না হয়। এইটুকু বলে আবির থামলেন। চোখ মুখে একরাশ বিরক্ত আর ক্রোধ। এক সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায়। মেঘ টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সরোজে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। লাথিটা চেয়ারে দিল। কেঁপে উঠেছে অষ্টদশী সর্বাঙ্গ। মাথা ঢুকছে না কিছুই। কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন? বাসা ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছে? উনি কোথায় বা গিয়েছিলেন? মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায়। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে। মেঘ চেয়ারটা তুলে ঠিক মতো রাখতে গেলেই চোখে পড়ে খাতাটা। ফ্যানের বাতাসে খাতা পৃষ্ঠগুলো উড়ছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নিয়ে হাতে। খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিড়বিড় করে বলছে, সর্বনাশ, এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছে? তখনই আবির ভাই আবার রুমে আসে। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা এক টানে নিয়ে হাতে থাকা লাইটটা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশালাকার চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে। তাই আবির খাতা ছেড়ে দিয়ে ফ্লোরে খাতাটা পড়তেই আগুন দ্বিগুণ বেড়ে যায়।
আবির সেই আগুনের দিকে তাকিয়ে থেকে রাশভারী কণ্ঠে বলে, ভবিষ্যতে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরও বেশি ভয়ানক হবে, মনে থাকে যেন। আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুন দেখে তারপর সেখানে বসে পড়েছে, নির্বাক চোখে চেয়ে আছে পুরো খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতা পুড়েনি, পুড়েছে অষ্টদশীর হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাটা। আবির কিছু না বলে বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রোধিত আঁখিতে অষ্টদশীর কোমল মন ঝলসে গেছে। চোখ বেয়ে আজ এক ফোঁটাও পানি পড়ছে না, কেমন জানি পাথরের ন্যায় বসে আছে।